নমস্কার, চলে এলাম আরেকটি ওয়ান্ডারফুল এপিসোড নিয়ে আনস্ক্রিপ্টেড উইথ সুশোভন। আমার আজকের গেস্ট ভেরি স্পেশাল গেস্ট আরফিন। ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্টর, সবাই জানেন। মেগা সিরিয়ালস যারাও ফলো করেন, হি ইজ আ ভেরি ওয়েল নোন অ্যান্ড পপুলার ফেস। অনেক কটা কাজ ইতিমধ্যে করেছে এবং চলছেও অনেক কটা কাজ। সো আরফিন, ভেরি ওয়ার্ম ওয়েলকাম। তুমি এসছো আমার শোয়ে। It's a pleasure that you have come as one of my guests. আমারও খুব ভালো লাগছে, বেশ ভালো লেগেছে। মানে আমি এরকম একটা শো আজ অব্দি করিনি, তুমি দেখেছো আমার ফার্স্ট টাইম, বেশ ভালো লাগছে। আমার ঘরের অবস্থা খুব খারাপ, না কোনো ব্যাপার না। কালকে চিৎকার করে সিন করেছি। After a long hectic day, তুমি এসছো and this is all thanks to you. আমি যেটা প্রথম জানতে চাইবো তোমার কাছে, এই যে অ্যাক্টিং অ্যাজ আ প্রফেশন, রাইট? তো কোন মোমেন্টে, মানে কোন লাইফের কোন জাংচারে গিয়ে তুমি ডিসাইড করলে যে আই উইল বি অ্যান অ্যাক্টর? এটা একটা বড় স্টোরি, তো যাক আমি শর্ট একদম বলার চেষ্টা করছি। আমি ক্লাস 9-এ যখন পড়ি, তখন কামনা পেয়ারা রিলিজ হয়। তো ঋতিক রোশনকে প্রথম দেখি। তো বাচ্চা আমার ছোটবেলা আমি অনেক ইন্টারভিউ তো করেছি, এটা ডিটেলস একটু বলছি। তো কামনা পেয়ারা থেকে ঋতিক রোশনের প্রেমে পড়ে যায় ছেলে মেয়ে। তো ঋতিক রোশনের নকল করতে শুরু করি, পাগলা আমাদের একদম পাগল। ঋতিক রোশন যেরকম চশমা পরে, ঋতিক রোশন যেরকম ভাবে চুল, ক্লাস 9-এ যেরকম যা আমার হাতে ছিল সেটা নিয়ে যখন নকল করতে শুরু করি, এবং আস্তে আস্তে আমি যেখানে গভর্নমেন্ট বোর্ড অফ চিত্রাঞ্জন, সেখানে ছোট্ট একটা টাউন, ওখানে রেলওয়ে কলোনি, 16,000 এমপ্লয়ি ওখানে চাকরি করতেন সে সময়। 16,000 এমপ্লয়ি, তার সাথে ফ্যামিলি। তো যেটুকু মানুষ ওইটুকু মানুষ, তো প্রতিটি মানুষ আমাকে রিকগনাইজ করতে শুরু করলো। ফলে আমি ঋতিক রোশনের নকল করি। আমি যেহেতু তখন ঋতিক রোশনের প্রচন্ড পপুলারিটি ছিল, আমার পুরো পপুলারিটি মনে হয় ঋতিক রোশনের পপুলারিটি আমার দিকে শিফট হয়ে। তো ছোটবেলায় যে ফ্যান মুভমেন্ট আমার সাথে হয়েছে আজ অব্দি এই প্রফেশনে আসার পর হয়নি। মানে সে ছোটবেলায় অটোগ্রাফ দিয়েছি ক্লাস 9-এ যখন পড়তাম। মেয়েরা ছেলেরা সবাই এসে আমাকে জিজ্ঞেস করতে, দাদা তুমি কি করো, কি খাও, এই তো অনেক ছোটবেলায় প্রচুর ফ্যান মুভমেন্ট আছে। ছোটবেলায় কিছু করতামই না, কিন্তু ওই সেজে বুঝে ঘুরে বেড়াতাম, স্টাইল করে ঘুরে বেড়াতাম। তো সেখান থেকে আমার মনে হলো অ্যাক্টিং কথাটা বলাটা ভুল। অ্যাক্টিং ব্যাপারটা ভাবি ফেমের যে মজা, সেটা ক্লাস 9 থেকে বুঝতে পারছি। তখন থেকেই স্বপ্ন, ঠিক আছে চিত্ররঞ্জন ছিল, চিত্ররঞ্জনের পর পুরো ইন্ডিয়া ছিল। তো সেখান থেকেই এই দারুণ। আমাকে একটা জিনিস বলো, লাইক প্রত্যেকটা প্রফেশনে তো একটা কোনো জায়গা থাকে যে যেখানে গিয়ে মনে হয় যে আমার প্রফেশনকে 100% টাইম দেওয়ার জন্য আমি অন্য কোনো কাজ আমি টাইম দিতে পারছি না, বা অন্য কোনো কাজ আমি করতে পারছি না। তো তোমার যে দিনটা, মানে তোমার যে ডেটা তুমি প্ল্যান করো, তো সেই প্ল্যানের মধ্যে কি প্রফেশনের বাইরে তোমার কোনো নিজস্ব কাজ, লাইক আমি জানি তুমি খুব হেলথ কনসিয়াস, তুমি ভীষণ জিম ফ্রিক বা হেলথ কনসিয়াস যেটাকে বলো। তো তোমার এই যে হেলদি লাইফস্টাইলটা, তোমার এই ব্যস্ততার মধ্যে, মানে ব্যস্ত শিডিউলের মধ্যে তুমি এই হেলদি লাইফস্টাইলটা কিভাবে মেনটেন করো? হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য সব কিছু দরকার নেই। নর্মাল সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে একদম রাত্রে ঘুমানো অবধি, এটার মধ্যেই মেনটেন করা যায়। আর হলো যে জিম করা, জিম আমি 1 ঘন্টা জিম করি প্রতিদিন। ওটাকে একটু মেনটেন করি, মানে ওটাকে একটু শুটিংয়ের ফাঁকে বা শুটিংয়ের পরে একটু করে নিই। আর বাকি তুমি বলছো আমার ফিল্ম ছাড়া, এই প্রফেশন ছাড়া আমি এটাকেই ভালোবাসি, এটাকেই করি। বাকি আমার খুব কোনো কিছুতে আমার কোনো ট্যালেন্ট নেই, মানে কিছুই করতে পারি না, কিছু না। আমি গান করতে পারি না, বাজাতে পারি। তো আমার এটাই ভালো লাগে, আমার সিনেমা ভীষণ ভালো লাগে। আমি সেই মনে আছে ক্লাস 9 থেকে এখনো অবধি সিনেমা দেখতে তখনও ভালোবাসতাম, এখনো বাসি। সিনেমা নিয়ে কথা বললে আমি আরো বেশি কমফোর্টেবল ফিল করি। সিনেমা নিয়ে কোয়েশ্চেন করি যে এই সিনেমাটা কেমন, এই সিনেমাটা কেন ভালো লেগেছে। আমি সিনেমা নিয়ে থাকতে ভালোবাসি, সিনেমা নিয়েই আছি। তো তাই জন্য আমার খুব একটা প্রবলেম হয়। ওকে, আরেকটা জিনিস যেটা আমি জানতে চাইবো তোমার কাছে, এই যে ধরো বাংলা সিনেমা বা ধরো হিন্দি সিনেমা, একটা যে
নতুন ধরনের, মানে আমি বলছি 10 বছর বা 5 বছর আগে যে ধরনের বাংলা সিনেমা হতো আর আজকের ডেটে যে ধরনের বাংলা সিনেমা হচ্ছে কন্টেন্টটা, তো কোন ধরনের কন্টেন্টটা তোমার মনে হয় বেশি অ্যাট্রাক্ট করছে দর্শককে বা বেশি জনপ্রিয়তা পাচ্ছে? মানে আজ থেকে, মানে আমি বলতে চাইছি তোমাকে, যে ফিল্মগুলো একদম কমার্শিয়াল ফিল্ম আর যে ফিল্মগুলো ধরো একটু নন কমার্শিয়াল, মানে আজকের ডেটে যদি আমি দেখি লাস্ট 3 বছরে অ্যাটলিস্ট বাংলা সিনেমা যতগুলো বেরিয়েছে, বেশ কিছু নন কমার্শিয়াল ফিল্মও বেরিয়েছে, ঠিক আছে? দর্শক দুটো ধরনের ফিল্মই কি নেয়, নাকি দর্শকের, মানে তুমি এই দিকে থেকে অ্যাক্টিং, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর তুমি কিভাবে দেখছো? দেখো, আমার কাছে প্রথমত সিনেমা মানে কমার্শিয়াল। সিনেমা টাকা দিয়ে হয়, তাই না? যেটাকে বলছো মেইন স্ট্রিম ছবি বা যেটা একটু আর্ট ছবি টাকা লাগে, সব টাকা মেইন স্ট্রিমে টাকা লাগে। টাকাটা যখন একটা ফিল্মে ইনভেস্ট হয় এবং সেটা রিটার্ন হয়, সেটা তো কমার্শিয়াল সব ছবি। রাইট, আমার কাছে ওকে, আমি আলাদা করে এইভাবে এটাকে ওরকম ডিভিশন করা নেই, আছে না, তার ডিটেইলিং আমি বলছি না, কিন্তু আছে। তো সিনেমা বলতে দেখো, আমি বাংলা সিনেমা নিয়ে কি বলবো? বাংলা সিনেমা আগে যেটা হতো এক সময়, যেটা দেবজিৎ যে সময় চুটিয়ে যে কমার্শিয়াল, তোমার ভাষায় যে কমার্শিয়াল কাজগুলো করেছে, এখন সেরকম ছবি হচ্ছে না। তো আমার মতে দর্শক তো কমার্শিয়াল ছবি চায় দিনের শেষে। আমি মফস্বলে চাই, আমি বর্ণাঢ্য আসানসোল, আমার দেশের বাড়ি বাঁকুড়া। তো দর্শক খুব সিম্পল স্টোরি চায়, যেটা কানেক্ট করতে পারে। এটা কলকাতায় যে সিনেমাটা হচ্ছে কমার্শিয়াল বা যেটা তুমি এটা কন্টেন্ট বেস নাম হচ্ছে, এটা কলকাতায় নিয়ে হচ্ছে। কলকাতার লোকেরা, আজকে আমি দেখো আমি এখানে এসেছি, আজকে আমি একদম ড্রাইভ করে এলাম, আমি গেটে আমার স্ক্যান করালাম, এটাকে লিফটে উঠলাম, এটা যে প্রসেসটা, এটা তো অভ্যস্ত না মানে গ্রাম বাংলা। ঠিক মানুষ যেটা দেখে অভ্যস্ত, সেটাই মানুষ রিলিজ করতে পারে। তুমি লাফাতে লেডিস দেখো, বা আরো অনেক কন্টেন্ট আছে। মঞ্জুমান বয়েজ বলে একটা সিনেমা রিলিজ হয়েছে, একদম 20 কোটি টাকার ছবি, 240 কোটি কভার করেছে বক্স অফিস। ওটা তো কমার্শিয়াল ছবি, সেটাও দেখি না আজকাল কিছুই নেই, কিন্তু রিলেটেবল। কলকাতার যেটা আমার মনে হয়েছে, কলকাতার যে সাবজেক্ট সিনেমাগুলো হচ্ছে, সেগুলো কলকাতার লোকেরা কলকাতার মতো করে সিনেমা বানাচ্ছে। আর বাসাতে ঢুকছে, আমি এখানে যাচ্ছি, সাউথ সিটিতে যাচ্ছি, নিজেদের মধ্যে কথা বলছে, ক্যাফেতে যাচ্ছি, এর বাইরে ভাবে না। আমার তাই জন্য আমার মনে হয় হরাইজনটা মানে একটু কলকাতা কেন্দ্রিক, একটু না, পুরোটাই কলকাতা কেন্দ্রিক। তো এই জন্য আমার মনে হয় আগের ছবি সেই তুলনায় আমার কাছে বেটার। যেটা কমার্শিয়াল বসে লাস্ট যে খাদান ছবি, সেই ছবিটা ভীষণভাবে সাকসেসফুল। খাদান ছবিটা অনেক সাকসেসফুল। ওকে, আমাকে বলো, তোমার ক্যারিয়ারে এখনো অবধি এতগুলো যে তুমি চরিত্র বা এতগুলো জায়গায় যে তুমি অ্যাজ আ লিড বা অ্যাজ অ্যান অ্যাক্টর তুমি যে করেছো কাজ, কোন ক্যারেক্টারটা বা কোন চরিত্রটা তোমার খুব প্রিয়, মানে তোমার কাছে খুব পার্সোনাল বা তোমার কাছে খুব প্রিয়? দেখো, আমি 2018-তে ইরাবতী করে একটা সিরিয়াল করেছিলাম, সেটা ভীষণই আমার কাছে। অনেকদিন পরে আমি কামব্যাক করলাম, আমি তার আগে বম্বেতে ছিলাম, কামব্যাক করলাম ইরাবতীতে আমার কাছে ভীষণ। এবং তারপরে আবার খেলাঘর বলে একটা সিরিয়াল করেছিলাম। খেলাঘরটা তো অত্যন্ত জনপ্রিয়, মানে খেলাঘরে তোমার ক্যারেক্টারটা মনে হয় গুন্ডার একটা পার্ট ছিল। আমার মা আমাকে বলেছে আজকে আসার আগে যে আমার মা তোমার অনেক বড় ফ্যান, বিকজ আমার মা খেলাঘরের ফ্যান। খেলাঘর দেখে আবার প্রত্যেকটা এপিসোড মনে হয় 2বার করে দেখেছে ইয়েতে। তো খেলাঘরটা ওয়াজ ওয়ান অফ দ্য সিগনেচার, আই থিঙ্ক। তো আমার খেলাঘরও ভীষণ, দুটোই ফেভারিট, ভীষণ প্রিয়। খেলাঘর ভীষণভাবে ফেভারিট। কেন? খেলাঘর আমাকে এই কাম তুমি এটা বললে, লোক রিলেট বেশি করতে পারে। আমাকে মাতালো দেখে চিনতে পেরেছে, বলেছে তুমি শান্তকন্যা, সেটা ফেভারিট। দুটোই আমার কাছে ভীষণ দুটোই প্রিয়। আরেকটা জিনিস আমাকে বলো, লাইক এই যে ধরো আমরা প্রত্যেকের লাইফে তো কেউ না কেউ থাকে যে ইন্সপায়ার করে, যে আমাদের প্রত্যেকের লাইফে আমরা ইন্সপায়ার্ড হই বা আইডিয়ালাইজ করি কাউকে।
তোমার লাইফে মানে সেটা পার্সোনাল লাইফও হতে পারে আবার প্রফেশনাল অ্যাক্টিং এর ক্ষেত্রেও হতে পারে, এমন কেউ বা কারা কি আছে যারা তোমাকে বা যে তোমাকে খুব ইনফ্লুয়েন্স করে বা তুমি আইডিয়ালাইজ করো এরকম? না, কেরিয়ার যখন শুরু করেছিলাম তখন তো ছোট ছিলাম, ঋত্বিক রোশন থেকে ভালো লেগেছিল, কিন্তু তারপরে যখন আস্তে আস্তে যখন আমি এই প্রফেশনে আস্তে আস্তে আসছি বা যেই সময় থেকে আমি চেষ্টা করছি, তখন থেকে বিভিন্ন মানুষকে আমি একটা আইডিয়াল বলে বলাটা ভুল হবে, আমি শাহরুখ খানকেও ভালো লাগে, আমির খানকেও ভালো লাগে এবং তার বেসিক কিছু কিছু জিনিস আমি নিই। শাহরুখের যেটা ভালো লাগে শাহরুখের, আমির খান, তো আমি সবার ইন্টারভিউ বা ওটা ওদের জীবনী বা ওদের আর্টিকেল পড়েছি, তো এরকম একটা আমি বলতে একজন ওরকম যাবো। আর কিন্তু সবার মধ্যে একটা কমন, যারা সাকসেসফুল তাদের সব খুবই কমন জিনিস আছে, যারাই সাকসেস হয়েছে, শাহরুখ হোক বা নওয়াজুদ্দিন সিদ্দিকী হোক বা মানুষ বাজপেয়ী হোক বা জাভেদ আখতার হোক বা সেলিম খান হোক, ওদের মধ্যে সব কিন্তু কমন জিনিস আছে। তো যে একটু ফলো করবে দেখবে সবই একই জিনিস, সবই একই আইডিয়া গুলো পুরো জিনিস ওরকম। আরেকটা জিনিস আমার যেটা খুব জানতে ইচ্ছা করে, লাইক তুমি একজন এস্টাবলিশড অ্যাক্টর। না না, আমি 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 এখানে ভাবছি এস্টাবলিশড একটা না, আমি যেটা আমার স্বপ্ন সেটার জন্য আমি এখনো ঘুরে বেড়াচ্ছি। এটা হাম্বেল হয়ে বলছি না, এটা আমি ফিল করি না। আমি সিরিয়াল করেছি, সিরিয়াল করে নাম করেছি, সব ঠিক আছে, কিন্তু আমি সিরিয়াল করতে আসিনি। আমি যখন পালিয়ে এসেছিলাম আমি চিত্ররঞ্জন থেকে কলকাতাতে, আমি সিরিয়াল করতে আসিনি, আমি ছবি করতে এসেছিলাম। ছবি আমার কাছে সিনেমাটা আমার বড় পর্দা, হ্যান্ড ক্যামেরা, লাইট, এডিটিং, লেন্স, ওটা মানে পুরো ব্যাপারটা আমাকে খুব ভালো লাগে। হ্যাঁ, আমার সিরিয়াল আমাকে অনেক পপুলারিটি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সব ঠিক আছে, কিন্তু মানুষ নিজের কাছে সাকসেস তখন যে স্বপ্ন দেখে, মেইন গোলটা যেটা ওটা আমার এখনো অব্দি হয়নি। তো সেই ক্ষেত্রে আর সিরিয়ালের পপুলারিটি কি হয় বলো তো, যতদিন তুমি সিরিয়াল করছো ততদিন, তারপরে সেটা থাকে না। পেপার আর বইয়ের মধ্যে যেরকম পার্থক্য সেরকমই পার্থক্য। তো দ্যাটস ওয়াই আমি এটাকে খাটলাম। না, বাট আই এম ভেরি ভেরি শিওর যে ভেরি সুন তুমি মানে আমরা তোমাকে বড় পর্দায় দেখতে পাবো ইনশাআল্লাহ প্রজেক্টে, ডেফিনেটলি ইনশাআল্লাহ। অ্যান্ড বিকজ হ্যাঁ, যেটা আমার প্রশ্ন ছিল, লাইক ধরো আজকে ডেটে আমরা দেখি মানে অনেকের কাছে শুনিও যে এই যে অ্যাক্টিং প্রফেশনে অনেকে চলে আসে বা অ্যাক্টিং প্রফেশনে অনেকে নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করে। তো তোমার কি মনে হয় যে এইটা ভেতর থেকে আসে নাকি এটা একটু শিখে করলে বেটার হয়? মানে আমি অনেককে দেখেছি মডেল টার্নড অ্যাক্টর এরকম বলে, মানে নিজেদের বলে মডেল টার্নড অ্যাক্টর, ঠিক আছে, যারা ধরো ডাইরেক্টলি হয়তো মডেল থেকে সিনেমা বড় পর্দায় কাজ করছে, ছোট পর্দায় একদমই কিছু না করে। তো সেক্ষেত্রে আমি ভাবি মানে আমি তো এই ব্যাপারগুলোতে অত আমার যাদেরকে তুমি ডিরেক্ট দেখছো তাদের ডিরেক্ট আসছে না। হয়তো তুমি এখন সাপোজ তুমি এখন ঋত্বিক রোশনকে ডিরেক্ট কাউন্টার পেয়ে দেখছো, মনটা ধরছে, হয়তো ফিল্মের ব্যাকগ্রাউন্ড মানছি, তুমি দেখো 10 বছর এডি ছিল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, তাই না? ও এনএসডি পাস আউট না বা কিছু না, কিন্তু ও তো 10টা বছর প্রোডাকশনে কাজ করেছে। তো ডাইরেক্ট দেখো, কাজ তো শিখিয়ে আসতে হবে, আলটিমেটলি শিখতে হবে, শিখিয়ে আসতে হবে। অনেকে কাজ করতে সেটার কোনো নিয়ম নেই, ডিফাইন্ড ওরকম ব্যাপার। যার লাইফে যেরকম ভাবে সুযোগ আছে সেভাবে। আমি যদি এনএসডি ব্যাপারে জানতাম, ছোটবেলায় এনএসডি ব্যাপারে জানতাম, তাহলে আমি ট্রাই করতাম এনএসডিতে ভর্তি হওয়া। তো আমার লাইফে কিছুই ছিল না, আমি জানতাম এসব। আমি তো এখানে কলকাতায় এসেছি, এসে শিখেছি কোন থেকে কি বলে না। তা আমার মনে হয় আস্তে আস্তে শিখতে যার যেটা মানে ভাগ্য সেইভাবে। কিন্তু আমি বলবো যদি কারো সুযোগ থাকে, তাহলে তার কাজ শেখা উচিত, থিয়েটার করা উচিত। আর যদি ফিল্মে, থিয়েটার আর ফিল্মের মানে দুটো পুরোপুরি আলাদা আমার কাছে, এটা কন্ট্রোভার্সিয়াল শুনতে মনে হবে। সিনেমায় অ্যাক্টিং আর থিয়েটার দুটো পুরোপুরি আলাদা। সিনেমাটা হলো ডিরেক্টরস এন্ড ক্যামেরাম্যান, থিয়েটার হলো অনলি অ্যাক্টিং। যদি ক্যামেরার জন্য লাইক আমি যদি কেউ যদি ভাবে আমি গোল যে আমি দেব হব, জিৎ হব, হিরো হব, স্টার, ফেম, এই ব্যাপারটা মাথায় থাকে, তাহলে তাকে ক্যামেরার পিছনে অনেকদিন কাজ করা উচিত। ক্যামেরার পিছনে না কাজ করলে, যতক্ষণ না কাজ করবে সে, আজ থেকে 10 বছর আগে যেভাবে আমি ক্যামেরা নিতাম,
এখন আমি ওই ক্যামেরা দেখে আমি সেইভাবেই বসে আছি এখন, যে আমার দেখতে কোনটা ভালো লাগে, দেখতে কোনটা ভালো লাগে? ওখানে কোন লেন্স আছে, 100 লেন্স আছে, 35 আছে না 50 আছে না, আমি এডিটিং বুঝে অ্যাক্টিং করি। আচ্ছা, তো সেটা যে কোনো সুপারস্টার, যে কোনো বড় স্টার এটা কিন্তু তোমার এক্সপেরিয়েন্স থেকেই হয়েছে। এক্সপিরিয়েন্স থেকে হয়ে যায়। কিন্তু ওটা তুমি যদি তুমি যদি প্রোডাকশনে কাজ করো, তুমি অনেক বড় বম্বেতে বড় বড় অ্যাক্টর আছে, তার প্রোডাকশনে কাজ করেছে, তারপরে গিয়ে অ্যাক্টিং মেন পেজে দেনও পেক করেছে। বুঝতে পারছি। তো এডিটিং টেবিলে বসা মানে পুরো সিনেমাটার সাথে যুক্ত থাকলে তার জন্য ভালো হয়, যদি সুযোগ থাকে। যদি সুযোগ ডেফিনেটলি। তোমার ফিউচার আপকামিং প্রজেক্টস এর ব্যাপারে যদি তুমি কিছু জানো। একটা অন্য কিচ্ছু নেই আমার এখন সিরিয়াল চলছে একটু সাম বাংলাতে, আচ্ছা ওটিটি টিভি বলে, আচ্ছা তো ওইটা চলছে। আমি ফিউচার সত্যি কিছু জানি না, আমি আপকামিং এখন অব্দি কথাবার্তা তো অনেক কিছু হয়, কথাবার্তা তো অনেক হয় না, এই প্রফেশনাল professional- ফাইনালাইজ হচ্ছে। হ্যাঁ, আমি নিজের কাজ নিজে করতে থাকি, আমি নিজে প্রোডাকশন করতে থাকি, আচ্ছা আমার হাতে যেটুকু আছে সেটুকু আমি করি সবসময়। মানে আমার সিরিয়াল করতে কি হয়, সিরিয়াল যেহেতু একটা 14 ঘন্টার মধ্যে শুটিং হয়, হুম, একটা ছোট বাধা জায়গার মধ্যে শুটিং হয়, যেটা আমি করতে চাই, হুম, একটু লিপসিং দেওয়া বা নাচ করা বা অ্যাকশন করা, সেটা তো সিরিয়াল হয় না। হয় না। তো যদি হয়ও সেটা খুব তাড়াহুড়ো করে হয়, হুম, তাই জন্য আমি নিজের প্রোডাকশন শুরু করেছি। বাহ, আহ, দারুণ ব্যাপার। ছোট ছোট করে মিউজিক ভিডিও, আমার একটা আপকামিং মিউজিক ভিডিও আসছে, সেটা নিজেই শুট করছি, নিজেই সবকিছু করছি, এডিটিং প্ল্যানিং সবকিছু আমি করেছি। তো ওটা একটা আপকামিং আসছে, আচ্ছা ওটা এই নিজে- বছরই release এই হবে? বছরের। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। আপনাদের একটু জানিয়ে রাখি, আরফিনকে প্লিজ ইনস্টাগ্রামে গিয়ে একবার, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলোতে গিয়ে প্লিজ একবার ফলো করবেন, অ্যান্ড ওর কাজ ওখানে দেখা যাবে, এবং প্রচন্ড প্রমিসিং একজন অ্যাক্টর। আরফিন, তুমি আজকে এলে আমার খুব ভালো লেগেছে, অ্যান্ড উই এনজয়েড আ লট আই থিঙ্ক। আর থ্যাংক ইউ সো মাচ Thank you. এখানে আসার জন্য। অ্যান্ড সত্যি আমার মনে হয় যে আমরা খুব শিগগিরই তোমাকে বড় পর্দায় সবাই মিলে দেখতে পাবো। থ্যাংক ইউ। Thank you.